সো ডিয়ার স্টুডেন্টস, বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণীর আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে 2.3 থেকে পেজ নাম্বার 15 থেকে। সো বলছে ব্যঞ্জনধ্বনি যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিক বন্ধ হয় কিংবা সংকীর্ণ পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি হয়, মানে বাধাপ্রাপ্ত হয় মূল কথা, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্য দিয়ে বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বের হয়, যেমন প, ক, ল, এগুলো নিচে হসন্ত থাকবে। তারপর হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের দুইটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয়। এগুলো হলো ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি। যেই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে উচ্চারণ স্থান। তাহলে উচ্চারণ স্থানটা কি? যেই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে উচ্চারণ স্থান। উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটি উচ্চারণ করা হলো তাকে বোঝায়, অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্য দিয়ে বিভিন্ন প্রত্যঙ্গে কীভাবে বাধা পায় সেই সম্পর্কিত ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয়। উচ্চারণ রীতি আমাদের সেই ধারণা দান করে। এবার আমরা খেয়াল করি আমাদের পরের অংশ, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে দুইটি বিশেষভাবে, এটা তো আমরা বললাম। তারপর হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ। এরপর আমরা দেখি ব্যঞ্জনধ্বনির স্থান। উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিকে দ্বিওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, তারপর হচ্ছে প্রতিবেষ্টিত, তারপর হচ্ছে দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয় ও কণ্ঠনালীয় ধ্বনি হিসেবে দেখানো হয়। তো খেয়াল করো, আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আসলে কোনটা কী ধরনের ধ্বনি। এবার আসলে খেয়াল করি, আমরা একটু দেখি। দ্বিওষ্ঠ, দুই ঠোঁট অর্থাৎ উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো দ্বিওষ্ঠ। তাপ, লাভ, নাম শব্দের প, ফ, ম এই শ্রেণীর ধ্বনি। দন্ত, জীবের সামনের অংশ দ্বারা উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয়, যেমন মত, পথ, পদ, স্বাদ শব্দের ত, থ, দ, ধ ধ্বনিগুলো এই জাতীয় দন্তধ্বনি মনে রাখবা, এবং এর আগে আমরা দ্বিওষ্ঠ ধ্বনি পড়লাম। এবার দন্তমূলীয় কোনগুলা দেখো। জীবের সামনের অংশ ও উপরের পাটির দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। তার মানে কি, জীবের সামনের অংশ এবং উপরের পাটির দাঁত যেটা আছে সেই দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়, যেমন কাস্তে, দান, ঘর, দল শব্দের দন্তা স, দন্তান্ন, র, ল সব ব্যঞ্জন এই শ্রেণীর আর কি। দন্তান্ন ধ্বনিকে দন্ত ন এবং দন্তাস্ব ধ্বনিকে দন্ত স, কারণ দেখো একটু খেয়াল করে হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু এই দুটি ধ্বনির উচ্চারণে কোনো ক্রমে দাঁতের স্পর্শ কিন্তু নেই, তারপরে দন্ত বলা হয়। আমরা কান শব্দটি উচ্চারণ করলেই তা বুঝতে পারি শব্দটি উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলকে স্পর্শ করে। একইভাবে বস্তা, রাস্তা শব্দের দন্তাস্ব উচ্চারণের সময় জীবের সামনের অংশ উপরের পাটির দাঁতের মূলের খুব কাছাকাছি আসে। সেই হিসাবে দন্তান্ন এবং দন্তাস্ব ব্যঞ্জনকে দন্ত নমূলীয় এবং দন্ত নমূলীয় এবং দন্তমূলীয় বলাই বিজ্ঞানসম্মত, কারণ এটা কাছাকাছি অবস্থান করে। তালব্য দন্তমূলীয়, জীবের সামনের অংশে উপরের অংশ তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়, যেমন টাক, কাঠ, ডাল, ডাকা শব্দের ট, ঠ, ড, ঢ শব্দ। তারপর বলছে তালব্য, জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে, জীব যখন প্রসারিত হয় এবং সেটা কি করে, সামনের অংশ প্রসারিত হয়ে শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত হয় ধ্বনিকে তালব্য বলে, যেমন পচন, তারপর হচ্ছে ছলনা, জাগরণ, ঝংকার, বাস শব্দের চ, ছ বৈকার জ, ঝ তালিবস্য ধ্বনি তালব্য। জিহ্বামূলীয়, পিছনের দেখো জীবের পেছনের অংশে উঁচু হয়ে আল জীবের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন উচ্চারিত হয়, কাক, লাক, দাগ, গগন, বাঘ, রং শব্দের ক, খ, গ, ঘ উ ধ্বনি হচ্ছে এই জাতীয়। এই ধ্বনিগুলোকে কণ্ঠধ্বনি বলে। ক থেকে উ পর্যন্ত যেই ধ্বনিগুলা সেগুলোকে কণ্ঠধ্বনি বলে। কণ্ঠনালীয়, কণ্ঠনালীয় শব্দে ধ্বনি নিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই কণ্ঠনালীয়। এ জাতীয় বাংলা ব্যঞ্জন মাত্র একটি, সেটা হচ্ছে হ, ঠিক আছে, কণ্ঠনালীয়। সো ভাই এই চারটা মুখস্থ করলেই হবে। দ্বিওষ্ঠ যা বললো সারসংক্ষেপ, এই চারটা থেকে আসলে এমসিকিউ আসবে। তো বেসিক্যালি তোমার এই চারটা থেকে কিন্তু এমসিকিউটা আসবে, ঠিক আছে। সো এইটা তুমি মাথায় রাখবা।
দিয়ষ্ট কোনগুলা, দন্ত কোনটা, দন্তমূলী কোনটা, তালব্য দন্তমূলী কোনটা, তালব্য কোনটা, জিহ্বামূলীয় কোনটা, কণ্ঠনালীয় কোনটা। সো যদি বলো যে ভাইয়া কোনটা আসলে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তা 100% এইখান থেকেই তোমার এমসিকিউ আসবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্রামার থেকে কিন্তু শুধু এমসিকিউ আসবে, তোমরা আবার ভয় পাও না যে লিখতে হবে কিনা, না, গ্রাম থেকে শুধু এমসিকিউ আসবে। সক্রিয় ও নিষ্ক্রিয় প্রত্যঙ্গ, প্রতিটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সঙ্গে দুইটি বাকযন্ত্র জড়িত থাকে, একটি হচ্ছে সক্রিয়, অন্যটি হচ্ছে নিষ্ক্রিয়। যেই বাকযন্ত্র সচল, অর্থাৎ যাকে আমরা ইচ্ছে মতো উপরে উঠাতে বা নামাতে পারি, তাকে বলি সচল বাকপতঙ্গ, সক্রিয় বাকপতঙ্গ। আর যে বাকপতঙ্গ স্থির অর্থাৎ নড়াচড়া করে না, তাকে বলি নিষ্ক্রিয় বাকপতঙ্গ। নিচের সারণীতে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী সক্রিয় ও নিষ্ক্রিয় উচ্চারণকে পরিচয় করিয়ে দেয়। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি দেওষ্ঠ, নিচের ঠোঁট, উপরের ঠোঁট, দন্ত, জীবের ডগা, উপরের পাটির দাঁত, দন্তমূলীয়, জীবের ডগা, দন্তমূল, তালব্য, মানে এটার হচ্ছে সক্রিয় উচ্চারণ স্থান কোথায় আর কোন জিনিসটা অফ থাকে কিন্তু কাজে লাগে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় স্থান। সো এটা একটু তোমরা আশা করি দেখে নিতে পারছো। এবার আমরা খেয়াল করি উচ্চারণ রীতি। বিভিন্ন রকম বাকধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বামূল বিভিন্ন অবস্থান ও আকৃতি ধারণ করে। এইসব বাকপ্রত্যঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় উচ্চারণ রীতি হিসেবে পরিচিত। অন্যভাবে বলা যায় বায়ুপ্রবাহ কীভাবে বিভিন্ন বাকপ্রত্যঙ্গ বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। বায়ুপ্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে, অর্থাৎ ধ্বনি রীতি অনুসারে ব্যঞ্জনধ্বনিকে স্পৃষ্ট, তারপর হচ্ছে ঘর্ষণজাত, কম্পিত, তাড়িত, পার্শ্বিক ও নৈকট্যমূলক ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। নিচে এগুলো আলোচনা করা হলো। ফার্স্টে দেখো স্পৃষ্ট, স্পৃষ্ট বা স্পর্শ। মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গেলে উচ্চারিত ধ্বনিগুলো হলো স্পৃষ্ট, যেমন বক শব্দের ক, পাঠ শব্দের ট। উচ্চারণ স্থান অনুযায়ী পৃষ্ঠ ধ্বনিগুলো এভাবে দেখানো যায়। ওষ্ঠ হচ্ছে প, ফ, ব, ভ, দন্ত হচ্ছে ত, থ, দ, ধ, মানে তালব্য দন্তই হচ্ছে ট, ঠ, ড, ঢ, আর তালব্য হচ্ছে চ, ছ, বৈকার্য ছ, আর জিহ্বামূলী হচ্ছে ক, খ, গ, ঘ। নাসিক্য, যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয়, ঠিক আছে, সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন বলে, যেটা শুধু নাক দিয়ে বের হয়, যেমন আম, ধান, তারপর হচ্ছে ব্যাং, এই যে এখানে ম, ন, ও, এই জিনিসগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে নাসিক্য। ঘর্ষণজাত, একই জাতীয় মানে বাকধ্বনি উচ্চারণে বাকযন্ত্র খুব কাছাকাছি আসে কিন্তু একই সঙ্গে যুক্ত না হয় একটি প্রায় বদ্ধ অবস্থায় সৃষ্টি হয়, ফলে ফুসফুসাগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি হয়। বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে ঘর্ষণজাত ধ্বনি বলে। তো এই ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সদৃশ বলা হয় বলে শীষ ধ্বনি বলে, ঠিক আছে। তো এই শীষ ধ্বনিগুলো দেখো বাংলায় ঘর্ষণজাত ব্যঞ্জন হচ্ছে 3টা, তালিবস্য, দন্তাস্য আর হচ্ছে হ, ঠিক আছে। এইগুলো একটু টেকনিক আছে, আসলে টেকনিক দিয়ে আসলে তোমাদের শিখাই না ছোটো ক্লাস, তারপর আসলে জাস্ট রিডিং পড়াই দিচ্ছি, কিন্তু টেকনিকটা হচ্ছে মনে করো এটা শীষ ধ্বনি, তাহলে শীষ দিলে কি হয়, উষ্ম হয়। এই উষ্মর মধ্যে দন্তাস্য, তালিবাস্য আর হ, মানে বানানটা দন্তাস্য মনে রাখবা, তালিবাস্য মনে রাখবা, আর হ মনে রাখবা, হয় হ মনে রাখবা। তো কম্পিত, দেখো কম্পিত কোনটা, জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এ জাতীয় ধ্বনিকে মানে বলা হয়ে থাকে। এ শ্রেণীর রয়েছে মাত্র একটা, র। র কম্পিত ধ্বনি কোনটা, র। র রানাসার কম্পন ঘটায়, ঠিক আছে, তো রানাসারের র আছে মনে রেখো। তাড়িত, এই জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটির দাঁতের মূলের একটি মাত্র টোকা দেয়, এগুলোকে বলে টোকাজাত ধ্বনি বলে, বড়, গাঢ়, ঠিক আছে, ইত্যাদি। এই যে আমরা বললাম এইগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে তোমার তাড়িত। পার্শ্বিক ধ্বনি কোনগুলো, পার্শ্বিক ধ্বনি দেখবা, পার্শ্বিক ধ্বনির মধ্যে আছে ল আর হচ্ছে কি বলতো, দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তা হচ্ছে ল। তাহলে পার্শ্বিক ধ্বনি একটা, সেটা হচ্ছে ল, ঠিক আছে। পার্শ্বিক ধ্বনি কয়টা, একটা, সেটা হচ্ছে ল, পার্শ্বিক ধ্বনি একটা। ঘোষ অঘোষ খুবই ইম্পর্টেন্ট ঘোষ অঘোষ। আচ্ছা, এগুলো আসলে অনেক টেকনিক আছে, টেকনিক দিয়ে আসলে শেখানো লাগে, রিডিং পড়তেছে তোমাদের কাছে বোরিং লাগবে, বাট টেকনিক আছে এগুলোর। আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ রয়েছে, একে বলে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের ভেতরে আরও 2টি প্রত্যঙ্গ আছে, একটা হচ্ছে স্বররন্ধ্র, একটা হচ্ছে স্বরতন্ত্র। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাক প্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ। আর স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে। কিছু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের স্বরতন্ত্র কম্পিত হয়, এগুলো হলো ঘোষ ব্যঞ্জন, আর যেগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন। অর্থাৎ যেগুলো স্বরতন্ত্র কম্পিত হয় সেটা ঘোষ, যেগুলো হয় না সেটা অঘোষ। দেখো এটা হচ্ছে ক, খ, চ, ছ, ত, থ, প, ফ, এগুলো হচ্ছে অঘোষ। মানে টেকনিকগুলো আসলে বুঝাইতে গেলে তুমি যদি বর্গীয় করো ক, খ, গ, ঘ, উ,
তাই না? চ, ছ, বর্গার ঝ, ঝ, নিয়, তাই তো? ট, ঠ, তাই তো? যাই থাকে, ঠিক আছে? সো এই যে আমি এখানে যে আমরা ইয়াগুলো করি, এই যে প্রথম দুইটা, মনে করি এরকম 25টা করলে প্রথম দুইটা যেটা, সেটা হচ্ছে তোমার বলো কি, সেটা হচ্ছে অঘোষ, এবং পরের তিনটা সেগুলো হচ্ছে ঘোষধ্বনি, পরের তিনটা করে। তো এই টেকনিক দিয়ে আসলে এটা মাথায় রাখা যায়, ঘোষ অঘোষ। আর মহাপ্রাণ অল্পপ্রাণ, এটা হচ্ছে যেসব স্বরধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশি বেশি চাপ পড়ে, সেগুলো হচ্ছে মহাপ্রাণ। আর একই জাতীয় ধ্বনি অনেকে হ কার জাতীয় ধ্বনি বলছেন। মহাপ্রাণ ধ্বনির বিপরীত ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ। তাহলে মহাপ্রাণ ধ্বনি কোনগুলো সেটাও পড়বা, অল্পপ্রাণ কোনগুলো সেগুলোও পড়বা। এই যে দেখো এখানে আবার সেই কাজটা করা হয়েছে। কী করা হয়েছে? এখানে দেওয়া আছে স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলা, তারপর হচ্ছে নাসিক্য কোনগুলা, ঘর্ষণজাত কোনগুলা, তারপর হচ্ছে কম্পিত কোনগুলা, তাড়িত কোনগুলা, পার্শ্বিক কোনগুলা, নৈকট্য কোনগুলা। এবার আসো বাংলায় স্বরধ্বনির সংখ্যা। বাংলায় স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 60টি। এগুলো আমরা দেখি, মৌলিক স্বরধ্বনি 60টি আমরা বুঝি। তো মৌলিক স্বরধ্বনি 60টা কী কী একটু তোমরা মুখস্থ করবা, মৌলিক স্বরধ্বনি 60টা। আর মনে রাখবা এই 60টি স্বরধ্বনিরই আনুনাসিক রূপ রয়েছে, এর আগেই আমরা দেখেছি। আর স্বরবর্ণ হচ্ছে 11টি। এই 11টি স্বরবর্ণ আমরা সবাই চিনি। স্বরবর্ণ হচ্ছে 11টি। এইগুলো একটু রিডিং পড়বা তোমরা, হ্যাঁ, এগুলো একটু রিডিং পড়বা। তো তোমাদের 20 পৃষ্ঠা পর্যন্ত আজকে করাইলাম। তারপরের পার্টে আমরা পরের যে অংশগুলো রয়েছে সেটা করানোর চেষ্টা করবো। আজকের মতো আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।